সেদিন বার ছিল সোম। সময় তখন রাত 11:40, মানে সোমবার যায় আর 20 মিনিট পরই হয়ে যাবে মঙ্গলবার। আমি তখন ছিলাম রমনা পার্কের একটু পাশে, দূর সড়কের পাশে ফুটপাতে। সাথে ছিল 1 কাপ চা আর মাথায় ছিল অগণিত চিন্তা। তখন আমার থেকেও আমার হাতে থাকা কাপটারও মূল্য বেশি ছিল। খুব সুখেই ছিলাম। মা বাবা আর ছোট বোনকে নিয়ে আমাদের পরিবার ছিল। প্রয়োজন মতো বাবার সম্পত্তি ছিল, বেশিও না আবার কমও না। খেয়ে দিয়ে ভালোভাবে থাকার পরেও কিছু অংশ থাকার মতো ছিল বাবার আয়। আমার বাবা একজন ডাক্তার ছিলেন, আদরের মা ছিলেন গৃহিণী, আর সোহাগিনী বোনটা ছিল আমার ছোট। খুনসুটি ভালোবাসা ছিল আমাদের, আদর সোহাগ ঝগড়া সবই ছিল বিভেদ ছাড়া। ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমাদের এই সুখের পরিবারে পড়ল এক অসাধু ছায়ার থাবা। শুধু আমাদের পরিবার নয়, তখন নিস্তব্ধতার জেলে বন্দী হয়ে গিয়েছিল সারা পৃথিবী। হ্যাঁ, সেই অসাধু ছায়াকে বিজ্ঞানীরা ভাইরাস বলেই সম্বোধন করেন, আর তার নাম ছিল করোনা। চারিদিকে ভয়ভীতি, সংশয়, সবার মনে বিরাজ করছিল আতঙ্ক। সে সময় আমি জীবনে প্রথম আমার বাবাকে এত চিন্তিত হতে দেখেছি। জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে বাবা, খুব চিন্তিত দেখাচ্ছে তোমাকে। তখন বাবার জবাবটা ছিল, দেশের অবস্থা কি হয় কে জানে। আমাদের দেশের মানুষই বড়ই বোকা, কিচ্ছু সহজে মেনে নিতে পারে না। এত বড় একটা ভাইরাসকেও নিয়ে তারা করছে ঠাট্টা। প্রথমে আমিও করোনাকে তেমন ভাবে নেইনি, কিন্তু যখন আমার বাবার মুখে এমন কথা শুনেছি, তখন আমাকে ভাবতে বাধ্য করেছে। আমার বাবা কোনো রোগকেই তোয়াক্কা করতেন না। ব্যাস, আমার ভাবনা এতটুকুতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ভাবতেই পারিনি যে সে ভয়ঙ্কর কিছু এতটাই ভয়ঙ্কর হবে যে আমার থেকে আমার মা বাবাকে কেড়ে নেবে। বাবার যখন করোনা পজিটিভ ছিল, তখন আমাদের বাবা কিছু না বলে আমাদের থেকে দূরে ছিলেন। মাকে নিয়ে বলেছেন শুধু একটা কাজের জন্য কিছুদিন বাইরে থাকতে হবে, বেশি দিন না। কিন্তু কে জানতো সেই দূর যে এতটা দূরে হবে যে তারা আর আমাদের কাছেই ফিরবেন না, সেটা বুঝিনি। সেদিন আমি আর আমার বোনকে ছেড়ে বাবা মা চলে যান। শেষবারের মতো মাকে একবার শুয়েও দেখতে পারিনি। বাবা মায়ের মৃত্যুটা আমার বোন মেনে নিতে পারছে না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে, ঠিকমতো কথা বলে না। তাকে স্বাভাবিক করতে হলে আমাকে শক্ত থাকতে হবে। সে বেশিরভাগ সময় অসুস্থ থাকে। তার চিকিৎসার পেছনে খরচ করতে করতে এখন সব সময় যায় অবস্থা। হাতে থাকা শেষ কিছু টাকা শেয়ার বিজনেসে লাগিয়েছিলাম, সেই মূল্যটা বুঝি হারালাম। 10 লক্ষ থেকে 7 লাখে নেমে এসে বাড়ার কোনো নামই নেই। বোনটা কিছু সুস্থ হলেও অসুস্থ হয়ে পড়েছে আমাদের আর্থিক অবস্থা। আমি কি করব না করব কিছু বুঝতে পারছি না। শুধু দেখছিলাম আমি আস্তে আস্তে কাঙ্গাল হচ্ছি, আমার বরবাদই দেখছি। আমি বরবাদ হলেও আমার বোনকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। তাকে আমি রাজকন্যার মতো রাখবো, কিন্তু কিভাবে? এসব অগণিত ভাবনার কান্না ছিল। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি সোমবার যাওয়ার আর 1 মিনিট, মানে 11:59। ঘড়ির দিকে তাকিয়ে আছি, ঘড়ির 3টি কাটাই যখন ঠিক 12টায়, অনুভব করলাম কেউ আমার পেছনে থেকে রাখছে। মাথা ঘুরিয়ে পেছনে চোখ তুলে তাকিয়ে দেখলাম হলুদ ড্রেস পরা একটা মেয়ে। আপনি কাঁদছেন? চোখের পানি মুছতে মুছতে বললাম, কই না তো। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। কি হয়েছে, খুলে বলা যাবে? না কিছু না। আপনি এত রাতে একা বাইরে কেন? বাসায় যান। ঢাকার মতো শহর এভাবে রাতে বাইরে থাকাটা নিরাপদ নয়। আমি আপনাকে আমার বাড়ির ব্যালকনি থেকে অনেকক্ষণ ধরে দেখছি। গরম চা ঠান্ডা হয়েছে, চা বিক্রেতা চা বিক্রি শেষে চলে গেছে, শুধু আপনি রয়ে গেলেন, আর রয়ে গেল আপনার কান্না। তাই ধৈর্য আর না ধরতে পেরে এসে জিজ্ঞেস করলাম, কেন কাঁদছেন? ও আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। মেয়েটা আমার পাশে ফুটপাতে বসলো। হ্যাঁ, এবার বলেন কি হয়েছে? কি বলবো, করোনায় বাবা মাকে একসাথে হারিয়েছি, বোনটা অসুস্থ, তাকে নিয়ে চিন্তিত। ব্যবসা ভালো চলছে না, সব মিলিয়ে কষ্টে আছি। বাসায় কান্না করলে বোনটা আরও ভেঙে পড়বে, তাই বাইরে আসলাম। সরি, শুনে মন খারাপ লাগারই কথা, কিন্তু কি আর করার, মৃত্যু তো অপধারিত, তাই না? সেটা তো অনেক আগে থেকেই ঠিক করা। এসব নিয়ে ভেঙে পড়বেন না, বরং চিন্তা করেন বোনকে নিয়ে সুখের নতুন একটা জীবন শুরু করার। আপনি বড় না বোন? আমি? বোনকে বিয়েও দিতে হবে, কত দায়িত্ব আপনার উপর, তাই না? হুম। চা খাবেন? না, আমার উঠতে হবে, বোন বাসায় একা, রাতও হয়েছে অনেক। আচ্ছা ঠিক আছে, কপালে থাকলে দেখা হবে, ভালো থাকবেন। আসি। হুম। বলেই আমি চলে আসলাম বাসায়। তারপর আর বাসা থেকে বের হয়নি। আজ 10 দিনের মতো হবে। এখন সব কিছু স্বাভাবিক, শুধু আমি ছাড়া। বোনটাও কিছুটা স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। রান্না করতে পারি না, বোনকে কাজ করতে দেই না, তাই বাইরে থেকে খাবার আনতাম। কিন্তু টাকাটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, এভাবে আর বেশি দিন চলা যাবে না। বোনের জন্য হলেও ভাবতে হবে, তাই আজকে বেরিয়ে পড়লাম কাজের সন্ধানে। ঝেড়ে ফেলে মাথা থেকে মা বাবার কথা, ঝেড়ে ফেলে সেই সোমবারের কথা।
সারাদিন এদিক সেদিক ঘেটে ঘেটে যখন কোনো কাজ পাইনি তখন মনে হলো এতদিন খাবার অর্ডার করে এনে খেয়েছি। কেননা নিজের খাবার সহ আরও অন্যান্য মানুষের খাবারও আমি ডেলিভারি দেই। যেমন ভাবো তেমন কাজ। আমি হয়ে গেলাম ফুড পান্ডা রাইডার। নিজের বাইক থাকায় আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু এভাবে বেশি দিন চলবে না। ডেলিভারির কাজ করে নিত্যদিনের খরচটা চালাতে পারি, আর বোনকে একটু সময় দিতে পারি, ব্যাস। যাই হোক, সময় এলে দেখা যাবে। যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে ফোনের নোটিফিকেশন বেজে উঠলো। খাবার পৌঁছাতে হবে এই ঠিকানায়। ছুটে চললাম, এই তো কাজ। রেস্টুরেন্ট থেকে খাবারের ব্যাগটি নিয়ে চলে গেলাম সেই ঠিকানায় যেখান থেকে এসেছে অর্ডার। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ভেতর থেকে কেউ একজন বলল, আসছি। আমি অপেক্ষা করলাম। প্রায় 2 মিনিট পর বুঝতে পারলাম কেউ দরজাটা খুলছে। যে দরজাটা খুলছে তাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। বাদ দেই, ম্যাম ফুড পান্ডা অর্ডার ছিল। হ্যাঁ, আমিই করেছি। তার আগে সেটা বলুন, আপনি কেমন আছেন? জি ভালো, দুঃখিত ম্যাম, রাগ না করলে একটা কথা বলতাম। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি কি আপনাকে চিনি আগে থেকে? মেয়েটা মুচকি এসে আমার দিকে তাকিয়ে বলল। আসেন, ভেতরে আসেন বলছি। ভেতরে গেলাম। মেয়েটা আমার থেকে খাবার নিয়ে টাকা দিয়ে বলল, লেনদেন শেষ। এখন আসি পরিচয়ের কথায়। সেদিন রাতে না আপনার আমার সাথে দেখা হয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তো বোন কেমন আছে? হ্যাঁ, এখন একটু কিছুটা ভালো। খুশি হলাম শুনে। এই কাজে কতদিন হলো? আজ 3 দিন। ভালো। আপনার বাবা কি করতেন? একজন ডাক্তার ছিলেন। ও, ডাক্তারের ছেলে হয়ে হঠাৎ ডেলিভারির কাজ করতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধার কি আছে? আমি কোনো কাজকেই ছোট করে দেখি না। হালাল খাচ্ছি, এটাই অনেক। এখন সময় খারাপ যাচ্ছে, কিছুদিন পর ভালো হবেই আশা করি। ভালো ভালো। আচ্ছা, আমি এখন যাই। আচ্ছা। ছেলেটা চলে গেল, কিন্তু রেখে গেল আমার কাছে তার জন্য অনেকগুলো ভাবনা। তার চিন্তার কথা চোখে পড়ার মতো। খুব ভালো একটা ছেলে। তার আচরণ এবং কথাবার্তা আমাকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করে। বিশেষ করে তার বর্তমান অবস্থা। সে এখন কি করছে না করছে, সে কি সব কিছু সামলাতে পারছে, কত কি। এখন তো ঘুমাতে গেলেও তার কথা মনে হয়। ভালো লাগে তাকে নিয়ে ভাবতে। তার সাথে দেখা করতে মন চায়, কিন্তু ভুলবশত সেদিন আমি তার নাম্বারটা হারিয়ে ফেলি। তারপর কি প্রতিদিন খাবার অর্ডার করি, কিন্তু তার আর খোঁজ পাই না। কেটেছে আরও কয়েকটা দিন। ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। এদিক সেদিক খোঁজার পরেও যখন আমি খুঁজে পাচ্ছিলাম না রিক্সা, তাই ভাবলাম উবার কল করি। উবার অ্যাপে ঢুকে রাইড রিকোয়েস্ট করলাম। কিছুক্ষণের মধ্যেই অ্যাকসেপ্ট হলো, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসলো গাড়ি। তড়িঘড়ি করে গাড়িতে আমি উঠলাম। ভার্সিটি গিয়ে আমি যখন ড্রাইভারকে ভাড়াটা দিতে যাব, তখনই আমি অবাক। আপনি? জি আমি। গাড়ি কিনে ফেলেছেন? গাড়িটা আগে ছিল, কিন্তু এরকম আইডিয়া মাথায় ছিল না। দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার অর্ডার কম আসে, কিন্তু রাইডের রিকোয়েস্ট ঠিকই আসে। সন্ধ্যা পর্যন্ত আমি উবার রাইড করি, সন্ধ্যার পর ডেলিভারির কাজ করি। এভাবেই চলে মোটামুটি। ভালো লাগলো তোমাকে দেখে। আমারও। এখন আমি যাই। কিছু কথা আছে। বলতে পারেন। ভাবছিলাম কি, আজকে আর ভার্সিটিতে ক্লাস করব না। কেন? তোমার সাথে টাইম স্পেন্ড করব। কি প্রয়োজন? তোমার যত সময় ওভারে টাকা আসবে আমি তোমাকে সে টাকা দিয়ে দেব। শুধু আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই। সমস্যা নেই। বলতেই মেয়েটা খুব তাড়াতাড়ি করে আমার গাড়ির সামনে ছিঁড়ে বসে পড়লো। কোথায় যাবেন? তুমি যেখানে নিয়ে যাবে। মানে? মানে আমার এখন কোথাও যাওয়ার নেই, তাই এদিক সেদিক ঘুরবো। যেহেতু আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি ভার্সিটিতে ক্লাস করুন। আপনাকে শুধু শুধু এভাবে ঘুরি আমার কোনো লাভ নেই। টাকাটা না পেলে আমার চলবে, এতটুকু সময় আমি আমার বোনের সাথে সময় একটু কাটাতে পারবো। তাহলে বেশ, আমি তোমার বোনকে দেখব। কিন্তু কিন্তু কি? না কিছু না, চলেন বলে মেয়েটাকে নিয়ে বাসার দিকে রওনা হলাম। আমার নাম তানিশা। তানিম? আর বোনের? আনিশা। আরে বাবা, আমাদের তিনজনের নামে কত মিল। কিভাবে? এই তো তানিশা আনিশা, শুধু তো তয়ের জায়গায় অ। তানিশা আর তানিম, ত দিয়েই শুরু। তো মিল আছে না? আছে। তানিশাকে নিয়ে বাসায় গেলাম।
কলিং বেল বাজানোর সাথে সাথেই আনিশা এসে দরজা খুলে দিল। ভাইয়া তুমি এসছো? আমি এখন কল করতাম তোমায়। কেন, কি হয়েছে? না কিছু হয়নি, এমনি আমার ভালো লাগছে না তাই। ও, এই তো আমি চলে এসেছি। ইনি কে? এই, উনি হলেন তোমার বন্ধু, তোমাকে দেখতে এসেছেন। কেমন আছো আনিশা? ভালো, আপনি? হ্যাঁ ভালো। আচ্ছা আনিশা, তুমি ওনার সাথে গল্প করো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি তানিশা আর আনিশা খুব গল্প করছে এবং আনিশার মুখের হাসি দেখে মন ভরে গেছে। আজ এতটা দিন ধরে মনমরা হয়ে থাকা আমার বোনের মুখে এক মুহূর্তে হাসি ফুটালো। ধন্যবাদ। দেরি হয়ে যাচ্ছে না? আপনাকে তো বাসায় যেতে হবে। না, আমি বাসায় জানিয়ে দিয়েছি যেতে দেরি হবে। তুমি অপেক্ষা করো, আমাদের অনেক গল্প বাকি আছে। আমি আমার রুমে এসে ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ ঘড়ি কাটার দিকে তাকিয়ে দেখি 2 ঘন্টা হয়ে গেছে। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে বললাম, আপনি যাবেন না? বললাম তো দেরি হবে। আজ সারাদিন আনিশার সাথে আমি গল্প করব। তাই খুব ভালো হবে। আচ্ছা ভাইয়া, দুপুরে খাবার খাবে না? হুম। তাহলে আজকে 3 জন একসাথে খাই। আচ্ছা, কি খাবে? আমি অর্ডার করে দিচ্ছি। অর্ডার মানে? বাইরে থেকে খাবার এনে খাই। আজ প্রায় 1 বছর হবে আনিশাকে কিচেনে যেতে দেই না। আমি রান্না জানি না। এভাবে হলে তোমাদের স্বাস্থ্যের কি হবে? কিছুই না। আচ্ছা থাক, আজ বাসায় রান্না হবে। কে রান্না করবে? আমি। তুমি গিয়ে বাজার করে নিয়ে আসো। লাগবে না। ভাইয়া অনেক দিন হয় রান্না করে খাই না, আজ খাই। আমি আর কিছু না বলে আনিশার দিকে তাকিয়ে চলে গেলাম বাজারে। কিছুক্ষণের মধ্যে বাসায় আসলাম। আনিশা চলে গেল রান্নাঘরে। ঘন্টা 2-1 পরে রান্না হয়ে গেল। আমার ডাক পড়ে। রান্না খুব ভালো হয়েছে। অনেকদিন পর বাসার খাবার খেয়ে মায়ের কথা মনে পড়ে গেল, কিন্তু কিছু বললাম না। আনিশা অনেক খুশি আজ। দুঃখের আঁচ পেতে দেওয়া যাবে না ওকে। খাবার দাবার শেষ করে তানিমকে বললাম, আচ্ছা তানিম, কেমন হবে 3 জন পার্কে যাই? আমি না করলাম না। অনেকদিন আনিশাকে নিয়ে বের হয় না। আমরা একটা পার্কে আসি। হঠাৎ করেই আনিশা আমাকে জিজ্ঞাসা করে উঠল। আচ্ছা ভাবি। আমি অবাক, আবার খুশিও লাগছে। আমি আনিশাকে বললাম, সরি, আসলে বলতে চেয়েছিলাম আপনি কি আমার ভাবি হন, কিন্তু মুখ ফসকে ভাবি বলে ফেলেছি। কি বললে? না, ভাবি হই না। হওয়ার ইচ্ছা, কিন্তু তোমার ভাই পাত্তাই দেয় না। ভালো হবে, আপনি ভাবি হলে সারাটা দিন একা থাকতে হবে না। আমি ভাবি হলে তোমাকে রান্না করা শিখাবো। হ্যাঁ, সারাদিন অনেক গল্প হবে। আচ্ছা, তোমার ভাইয়ের কি কেউ আছে? না, কেউ ছিল না, আর এখনো নেই। কে বলেছে নাই? আমি তো আছি, তাই না? তাহলে আমি তোমাকে ভাবি বলেই ডাকবো। কোনো সমস্যা নাই। সন্ধ্যা হতে লাগলো। তানিশাকে তার বাসায় দিয়ে আনিশাকে নিয়ে বাসার ভেতরে চলে আসলাম। আজকের দিনটা ভাইয়ার অনেক ভালো কেটেছে, তাই না? হ্যাঁ, ভালো লেগেছে। তোমার? খুব। খুব খুশি লাগছে, কারণ আমার বোনটা আজ খুশি। আজকে আর বাইরে যাব না, বাসায় থাকবো। কাল থেকে কাজ। আচ্ছা ভাইয়া, বলো। আমি কি তাকে ভাবি ডাকবো? কাকে? তানিশা ভাবি। আরে ভাবি কেন ডাকবে? তেমন কিছু না। আমার পরিচিত, তোমার কথা শুনে তোমাকে দেখতে এসেছে। ও আচ্ছা। তানিশা রান্না করে যাওয়া খাবার দিয়ে আমাদের রাতের আহারও মিটে যায়। খাওয়া দাওয়া শেষ করে একঘমে সকালে উঠেই বেরিয়ে পড়ি কাজ এবং কাজের সন্ধানে। আজ একটা চাকরি ইন্টারভিউটা আমার প্রথম, কিন্তু দিয়ে মনে হলো ভালোই হয়েছে। এবার চাকরিটা হলেই হলো। আর সব কিছু ভালো যাচ্ছে আমার। আজ চেক করে দেখলাম হঠাৎ করে শেয়ারের টাকাটা বেড়ে গেছে, দ্বিগুণের চেয়েও বেশি। ভালোই হলো। উবারের কাজে লেগে পড়লাম। দুপুর 2:30 হলো। একটা আননোন নাম্বার থেকে কল আসলো। কল রিসিভ করলাম। হ্যালো কে? ভাইয়া, আমি। আনিশা, বলো। এই নাম্বারটা কার? তোমার ফোন কই? আমার ফোনে ব্যালেন্স নাই, তাই এই নাম্বারে কল দিলাম। এই ফোনটা কার? বাসায় আসবে না? ভয় পেয়ে গেলাম। আনিশা কোথায়? কেন, কোনো বিপদ আসলো না তো? কার মোবাইল দিয়ে আমাকে কল করলো? তাড়াতাড়ি করে বাসায় গিয়ে পৌঁছালাম। দস্তর মতো কয়েকটা কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দিল। খুলেই দেখি তানিশা দরজা খুলে দিল। আপনি এখানে কি করেন? আনিশা কোথায়? ভাইয়া আসো আসো, ভিতরে আসো। আসলে আমার বাসায় ভালো লাগছিল না, তাই এখানে আসলাম। ভাবলাম আনিশার সাথে গল্প করি।
ভালো করেছেন। হ্যাঁ ভাইয়া, তারপর রান্নাও শেষ হলো, তাই ভাবি বললেন তোমাকে কল করতে। কি? উপস, সরি আপু। শুধু ভাবি ভাবি করছো কেন? করলে সমস্যা কোথায়? মুখ ফসকে হতেই তো পারে। আসো, খাবার খাবে। খাবার খাওয়ার পর তানিশাকে বললাম, চলেন আপনাকে বাসায় নামিয়ে দেব। সন্ধ্যায় এসে আমাকে নিয়ে যাবেন। এখন এখানেই থাকবো, আপনি আপনার কাজে যান। আমি আর কিছু না বলে চলে আসলাম। সন্ধ্যায় বাসায় ফিরে তানিশাকে নিয়ে বের হলাম তার বাসায় দিতে। গাড়ি থেকে নেমেই তানিশা বলে উঠল, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আচ্ছা, আমি কি তোমাদের ঘরে আসতে পারি না? হ্যাঁ পারেন তো। ওভাবে না, তো কিভাবে? তোমার হয়ে। মানে? মানে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি আপনার একজন বন্ধু ভেবেছি, এর থেকে বেশি কিছু না। আর আমি এখন প্রেম ভালোবাসার কথা ভাবতেই পারবো না। প্রেম না, বিয়ে করে ফেলবো। আমি আমার বোনকে নিয়ে অনেক ঝামেলায় আছি, আপনার দায়িত্ব নেওয়া সম্ভব না। কেন, তোমার বোন কি তোমার কাছে বোঝা? একথা বলতে আমি তানিশার গালে একটা থাপ্পড় মেরে দেই। সে দৌড়ে বাসায় চলে গেলে আমিও চলে আসি। বাসায় আসতে আনিশা আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া, আমি কি তোমার বোঝা হয়ে আছি? কি বলছো এসব? বোঝা হতে যাবো কেন? তুমি তো পর কেউ না, আমার বোন, তাই না? তবে কথা বলায় তাকে মারলে কেন? কাকে? আমি সব শুনেছি ভাইয়া। আমিই তাকে বলেছি মনের কথা তোমার কাছে প্রকাশ করার জন্য। সে করতে চায়নি, আমি তাকে জোর করেছি। সে ভয় পাচ্ছিল, তাই আমি তার সাথে ভয়েস কলে কন্ট্যাক্ট ছিলাম। তাকে ভালোবাসো না বললেই পারতে, মারার কি দরকার ছিল? আমার চোখ দিয়ে অজরে পানি আসতে শুরু হলো। তখনই একটা ফোনে মেসেজ আসলো। আমার চাকরিটা কনফার্মেশন মেসেজ দেখতে পাই। নিজের ব্যবহারের জন্য কাঁদছিলাম আর চাকরির জন্য খুশি হচ্ছিলাম। এই মেসেজটা যদি আরও 10 মিনিট আগে আসতো, হয়তো তানিশা আমার বুকে থাকতো। সারাটা রাত ঘুমাতে পারিনি। 1 তারিখ থেকে জয়েনিং, আর আজ 29 তারিখ। আজ আর কাল বাইরে যাব না, বাসায় আনিশাকে সময় দেব। আনিশার সাথে কথা বলতে গেলে সে আমার সাথে কথা বলতে চায় না। সে আগের মতো লাগছে, তাকে মন গড়া। তাকে কিভাবে বোঝাবো আমিও তানিশাকে ভালোবাসি, কিন্তু আমি তাকে আপন করে নিচ্ছি না এই ভয়ে আমি তাকে সুখে রাখতে পারবো কিনা। আনিশা যে আমার বোঝা নয়, একটা দায়িত্ব। তানিশাকে আপন করলে দায়িত্বটা আরও বেড়ে যাবে। এক দায়িত্ব যে আমি ঠিকমতো পালন করতে পারছি না, তাকে কিভাবে বোঝাবো। কলিং বেল বাজলো। দরজা খুলে দেখি তানিশা আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে আছে। দেখে বোঝাই যায় সারা রাত কান্না করেছে। আজ যাওনি কাজে? না। কেন? চাকরিটা হয়ে গেছে, পরশুদিন থেকে জয়েনিং, তাই ভাবলাম 2 দিন বাসায় থাকি। সে কথা শুনে অনেক খুশি হলো মনে হয়। উমা, তাই? তো সেটা কাল বললে কি হতো? কল করে বলতে। তানিশা, কি? গতকালের জন্য সরি। ইটস ওকে, সমস্যা নাই। আমিও সরি। তোমাকে বন্ধু থেকে বেশি কিছু ভাবা আমার উচিত হয়নি। সারা রাত কান্না করছো তাই না? কই না তো। আচ্ছা, আমি সাইড দিলে আমি ভেতরে ঢুকতাম। কিছু বলার ছিল। আনিশা কই? ভেতরে? ভেতরে। ডাকো। কিছু বলার ছিল। কি? আমিও সারা রাত ঘুমাতে পারিনি। ঘুমের ওষুধ খাও, ঘুম হবে। তুমি কি? কি? মানে বলো। তুমি কি আমার রাতের ঘুম হওয়ার ওষুধ হবা? মানে? আই মিন আনিশার ভাবি। তানিমের মুখে এমন কথা, মানে আমি একদম অপ্রস্তুত ছিলাম। কি করব না করব কিছু ভেবে না পেয়ে আমি তার বুকে জড়িয়ে পড়ি। আর তার জবাবে বলি, হ্যাঁ, আমি তানিমের বউ আর আনিশার ভাবি হব।